আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে। সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শারমিনের আজকের ভিডিওটা দেখে আপনাদের কার কি মনে হলো আমি ঠিক জানি না, কিন্তু আমার যতদূর মনে হলো যে সে নিজের ঢোল নিজেই পিটায় গেল। কেন যেন মনে হয় যে এই শারমিন আশা করেছিল যে রাজ হয়তো সব ছেড়ে ছুড়ে শারমিনের কাছে চলে আসবে এবং শারমিনের পায়ে ধরে মাফ চায় শারমিনকে আবার সংসারে ফিরিয়ে নিয়ে যাবে। কিন্তু সে আশায় টোটালি ঘুরে বালি। সে আশায় মুখে ছাই দিয়ে রাজ মহা আনন্দে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর আজকে শারমিনের মারফতি কথাগুলো শুনে আমার সত্যিই মেজাজ খারাপ হয়ে গেছে। কিভাবে নিজের ঢোল নিজে পিটাইতে হয় সেটা কেউ শারমিনের কাছ থেকে শেখা উচিত। তো যে কিনা নিজের ঢোল নিজে পিটাইতে বসছে সে নাকি দোয়ায় নাকি সে তার জন্য কিছু চায় না, সে নাকি অন্যের জন্য চায়। এটা কতটুকু আপনাদের কাছে যুক্তিযুক্ত মনে হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। তো এবার দেখেন, শারমিন বলল যে তার কাছের লোকজন তাকে নিয়ে অনেক কথা বলে এবং সে খুব একটা স্যাড ফেস, মনে হচ্ছে খুব কষ্ট নিয়ে সে কথাগুলো বলতেছে। হ্যাঁ, অবশ্যই একটা সম্পর্ক যখন ব্রেকআপ হয় অবশ্যই সেখানে কিন্তু মনে কষ্ট থাকে। মনে কষ্ট থাকে, বিশেষ করে তার যখন চাহিদা থাকে ছেলেটা হয়তো বেশিরভাগ ক্ষেত্রে স্বামী স্ত্রীর যখন সম্পর্ক নষ্ট হয় তখন মেয়েরা আশা করে তার স্বামী হয়তো তাকে আবার ফিরিয়ে নিয়ে যাবে, স্বামী হয়তো আশা করে বউ তার কাছে আসবে। বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরাই আশা করে যে তার স্বামী হয়তো তাকে ফিরিয়ে নিয়ে যাবে। তো তখন সেটা না হয়, তখন অবশ্যই তার মনটা ভেঙে যায়। তো দেখেন সে কি বলল যে শুধু সেই রোজা রাখে তার বাসায়, তার বিল্লাল রাখে না, বিল্লাল অসুস্থ আমরা জানি। তার ভাবি রোজা রাখে না, তার মা রোজা রাখে না। আমি আপনাদেরকে বলছিলাম যে এই পরিবারের কয়জন রোজা রাখে সন্দেহ আছে। মিম বলেন, বাবু বলেন, এই সাবিনা বলেন, তিশা বলেন, এরা কেউই কিন্তু রোজা রাখতো না। এখন জানি না রাখে কিনা। শারমিন তার মায়ের ব্যাপারে যেই কথাগুলো বলল, মানে যেই কারণ বলল যে তার মার সকালবেলা যখন ডিউটি থাকে তখন তার গ্যাস হয়, গ্যাসের কারণে তার বমি হয়, সেই জন্য সে রোজা রাখতে পারে না। এবং শারমিনও তার মাকে বলছে যে যেদিন ডিউটি থাকবে সেদিন তুমি রোজা রাখো না। এখন যেই মানুষটা জানে হ্যাঁ যে আমার গ্যাসের সমস্যা আছে এবং এই দিন ডিউটি থাকলে আমি রোজা রাখতে গেলে আমার সমস্যা হয়, তাহলে তো তার প্রতিকার তাকে নিতে হবে, তাই না? সব কিছু ধরেন ক্ষমা করার মালিক আল্লাহ তাআলা। কার রোজা আল্লাহ কবুল করবেন, অনেকে হয়তো রোজা রেখেও কবুল হয় না, আবার অনেকে রোজা না রেখেও আল্লাহ হয়তো তাদেরকে রহমত দিবেন, সেটা শুধুমাত্র আল্লাহই জানেন। তো আমার যতটুকু কথা সেটা আমি বললাম যে যখন একটা মানুষ জানে তার গ্যাসের সমস্যা তাহলে তাকে গ্যাসের ওষুধ খেয়ে নিতে হবে, তাই না? আপনি যখন সেহরি খাবেন সেহরি খাওয়ার পরই তাকে গ্যাসের ওষুধ খেয়ে নিতে হবে এবং এমন কিছু খাবারই খেতে হবে যেটাতে গ্যাস ফর্ম না করে। অনেকেই আছে যাদের গ্যাস ফর্ম করে, তারা হয়তো এই যে আমাদের যে তরকারিগুলি আমরা যেগুলো মশলা দিয়ে তরকারি করি সেগুলো খেতে পারে না। সেক্ষেত্রে সে হয়তো একটু দুধ কলা দিয়ে বা খেজুর খেয়ে কিন্তু সে রোজা রাখতে পারে, ঠিক আছে? খেজুর দিয়ে যদি দুইটা খেজুর পানি আর আপনি একটা কলা খান বা কলা না খাইলেও হয়, ঠিক আছে? সেক্ষেত্রেও কিন্তু গ্যাসের সমস্যা হয় না এবং সাথে একটা গ্যাসের ওষুধ খেয়ে নিলেন। তো যেখানে প্রতিকার আছে সেই প্রতিকার না করে রোজা রাখতেছে না একজন বয়স্ক মানুষ। আর তারপরে এই যে ভাবির কথা বলল, ভাবি নাকি কাজকর্ম করে রোজা রাখতে পারে না। আমরা কে কাজকর্ম না করি দর্শক? আমার কথাই ধরি, আমি বাসায় সারাদিনই আমাকে প্রচুর পরিমাণে কাজ করতে হয়। ওরা তো সবাই মিলেঝিলে করে, আমি কিন্তু একাই আলহামদুলিল্লাহ অনেক কিছু করতে হয়। কাপড় চোপড় ধোয়া হইতে শুরু করে হ্যাঁ সব কিছুই কিন্তু আলহামদুলিল্লাহ করি এবং ইফতারও কিন্তু আমি নিজের হাতেই সব কিছু করি, পাশাপাশি কিন্তু আমি কাজও করি। তা আমি বলবো না যে মানে ঘরের কাজকর্ম করার জন্য যদি মনে করি যে আমার ঘরের কাজকর্ম করলে আমি রোজা রাখতে পারবো না, সেক্ষেত্রে আমাকে ঘরের কাজকর্ম কমিয়ে দিতে হবে।
আপনার শরীরের উপর ডিপেন্ড করে, তাই না? আপনি যদি মনে করেন যে আমি রোজা রাখতে, আমি ঘরের কাজকর্ম করতে গেলে আমি রোজা রাখতে পারতেছি না, সেক্ষেত্রে আপনি কাজগুলো রাতে করবেন, দিনের বেলা আপনি করবেন না। আপনি দিনের বেলাটা ঘুমাবেন বা বসে বসে নামাজ কালাম পড়বেন, কোরআন শরীফ পড়বেন, এসব পড়বেন। আর তিশার কথা তো আমরা জানি, তিশাকে এর আগে গত বছরই তিশা রোজা রাখে নাই, সেটাও প্রকাশ পাইছে। হ্যাঁ, পাশের বাড়ির আশেপাশের লোকজনই বলে দিচ্ছে যে ওরা রোজা রাখে না। আর আরেকবার তো ওরা প্রকাশই করছে যে ওরা রোজা রাখতে পারে না, বাপ্পিও রোজা রাখতে পারে না, শুধু ওদেরই নাকি রোজা রাখতে গেলে সমস্যা হয়। পৃথিবীতে কত মানুষ আছে। হ্যাঁ, আমার কথা যদি বলি, আমারও কিন্তু একটু পানি না খাইলে সমস্যা হয়ে যায়। হ্যাঁ, তো সেখানেও কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ সেই ইয়েটা দিছে যে রোজা রাখার চেষ্টা করতেছি, অ্যাটলিস্ট আমি চেষ্টা করতেছি। যখন আপনার মাইন্ড সেট আপ, মানে আপনার মনের মধ্যে যা হবে, আপনি যা চাইবেন, আল্লাহ কিন্তু আপনাকে সেভাবেই চালিত করবে। আপনি যদি আল্লাহর কাছে চান যে আল্লাহ আপনি আমাকে রোজা রাখার মতো তৌফিক দান করেন, তাহলে কিন্তু আল্লাহ আপনাকে সাহায্য করবে। তো এটা আল্লাহর ইচ্ছা, এটা নিয়ে আসলে আমাদের কথা বলা ঠিক না। আমি যতটুকু মনে হলো যে এইটুকু কথা বলা উচিত, সেটুকু আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন যেটা বললো শারমিন যে সে নাকি সে নামাজ পড়ার জন্য দোয়া চাইলো, মানে এই যে কথাগুলো কেন বললো আপনাদের সাথে, কারণ তাকে লোকজন প্রচুর আজে বাজে কথা কিন্তু বলছে, এবং সে যে সাংসারিক মেয়ে না, সে যে এখন কেন যাচ্ছে না, এখন কেন সে যাচ্ছে না? এতদিন সংসারে যখন রাজের সাথে 4টা মাস মাত্র সংসার করছে, এই 4টা মাসও এই মহিলা শারমিন মনোযোগ দিয়ে সংসার করতে পারে নাই। এখানে দৌড়, সেখানে দৌড়, এখানে যায়, সেখানে যায়। এখন কি দেখতেছেন আপনারা? এখন তার একটাই উপায়, সেটা হচ্ছে মিমের সাথে তার সম্পর্ক ভালো করতে হবে, তারপরে হচ্ছে সে এদিক সেদিক ছুটতে পারবে। এছাড়া ওই একা একা ছুটবে, এই তো। তো সেই কারণে সেইগুলি থেকে নিজেকে মানে বাঁচানোর জন্য নিজের ঢোল নিজে পিটায় গেল। যে নিজের ঢোল নিজে পিটায়, সে নাকি নামাজে আল্লাহর কাছে কিছু চায় না তার জন্য। এর চেয়ে বড়, মানে কি বলবো এটাকে, ফানি থিংস মনে হয় না আর কিছু আছে। বাপ্পি কতটা নির্লজ্জ সেটা তো আমরা সবাই দেখতেছি। এখন আজকে সে নতুন কথা নিয়ে আসছে, যেহেতু লোকজন, আমরা প্রতিনিয়ত বলতেছি যে ও লজ্জা নাই, ও মায়ের জিনিসগুলো নিয়ে বিক্রি করতেছে, সেই জন্য ও বলতে আসলো কি তার মায়ের ব্যাংকের কাগজপত্র সে খুঁজতেছে। দেখেন, একটা মানুষ এই রোজার মাসেও কত বড় মিথ্যা কথা বলে। তার মায়ের কাগজপত্র ধরলাম খুঁজতে আসছে, খুঁজলে সে একটা নির্দিষ্ট জায়গায় খুঁজবে, সেখানে সে কেন একটা একটা করে জিনিস বের করতেছে? কেন বের করতেছে বলেন আমাকে? তার মায়ের শ্যাম্পু আছে, সাবান আছে, এগুলো কেন বের করবে? এগুলির মধ্যে কি তার মা ব্যাংকের কাগজপত্র রেখে দিচ্ছে? কি মনে হয় আপনাদের? অল্প করে একটু বলি যে শারমিন, মানে শাহিনের মেয়েটার কি সমস্যা হয়েছে, যেটা শারমিন বলতে বসছে, কিন্তু সেটা বলে নাই। তো যেটা সে বলবে না, সেটা নিয়ে এত কাহিনী করে পুরাটা ভিডিও শেষ করছে, যে ডাক্তারের কাছে আসি, এই রোগ সেই রোগ, আমি কেন আসি, কেন ট্রিটমেন্ট করবো, হ্যান ত্যান ব্লা ব্লা, একই জিনিস বারবার ঘুরায় ঘুরায় পেঁচায় পেঁচায় বলে শেষ পর্যন্ত ভিডিওটা সে শেষ করছে। কিন্তু বাচ্চার কি সমস্যা সেটা বলছে সে শেয়ার করবে না। খুব ভালো কথা, কিন্তু কমেন্ট বক্সে দর্শকরা যে কত বিচক্ষণ দেখেন। আমরা ওদেরকে নিয়ে ভিডিও করি, আমরা কিন্তু এত নিখুঁতভাবে ওদের ভিডিও দেখি, যতটা নিখুঁতভাবে ওদের কি বলে এটাকে, মানে দর্শকরা ওদের ভিডিও দেখে। সেখানে একজন দর্শক লিখছে যে যখন সিজার হয়েছে বাচ্চাটাকে নাকি সে দেখছে বাচ্চাটার পাটা একটু বাঁকা, যেটা একজন দর্শক কমেন্ট করছে যে সে খেয়াল করছিল সার্জারির সময়, মানে প্রথম দিনই সে খেয়াল করছে মেয়েটার পাটা একটু বাঁকা। তো যাই হোক, অনেক সময় হয় যে ডাক্তার যখন বাচ্চা হওয়ার পরে যখন একটু পা বাঁকা দেখে, তখন কিন্তু ডাক্তাররা বারবার এইটাকে ইয়ের মধ্যে রাখে, অবজারভেশনে রাখে দর্শক। সো এটা আসলে আমি বলবো যে, মানে যেটা আমি জানি, 1000 বাচ্চার মধ্যে একটা বাচ্চার এরকম হয়। কেন হয় জানেন? বাচ্চারা যখন মায়ের পেটে থাকে, অনেক বাচ্চা আছে একভাবেই পাটা রাখে, যখন ওদের যেহেতু তখন মানে গঠন হয়, তো সেই কারণে সব কিছু নরম থাকে, এবং যেভাবে ওরা থাকে পাটা ঠিক সেইভাবেই রয়ে গেছে। হয়তো সে পাটাকে ঠিক মতো মেলে ধরতে পারে না। অথবা আরেকটা যেটা হয়, মায়ের প্রেগনেন্সির সময় মা যদি
ড্রাগ অ্যাডিক্ট হয়, মা যদি সিগারেট খায়, অথবা মা যদি এমন কোনো ওষুধ খায় যেটার সাইড ইফেক্টও কিন্তু এটা হতে পারে, আবার জেনেটিক্স হতে পারে, অনেকের জেনেটিক্স থেকেও হতে পারে, ঠিক আছে। তো এখন যতটুকু বুঝলাম আমি যে হ্যাঁ পাটা একটু বাঁকা হয়েছে, তবে এটা যদি খুব সিরিয়াস কিছু না হয় তাহলে যেটা হবে যে এই পাটা কিন্তু ডাক্তাররা ব্যান্ডেজ করে দিবে, মানে সোজা করে ব্যান্ডেজ করে ব্যান্ডেজ করে ব্যান্ডেজ করে দিবে। বেশিরভাগ বাচ্চারই কিন্তু ভালো হয়ে যায় যদি এটাকে ঠিক মতো বাবা মা যদি একটু সতর্ক হয়ে জিনিসটা ফলো করে, ডাক্তাররা যেভাবে বলে। পাটাকে ব্যান্ডেজ করে দিবে, আর কিছু না, পাটাকে সোজা করে ব্যান্ডেজ করে দিবে, যেহেতু পা এখন নরম, সো পাটা সুন্দরভাবে গঠনে আসতে খুব বেশি টাইম লাগবে না। আর এই ব্যান্ডেজ করার পরও যদি, যেহেতু এখন ছোট বাচ্চা, এত কিছু করার পরও যদি পা সোজা না হয় সেক্ষেত্রে হয়তো সার্জারিতে যেতে হয়। আমি এটা জানি, তো সেই জন্য আমি বললাম এটা খুব সিরিয়াস কিছু না। পাটা ব্যান্ডেজ করে করে, ওই যে বললাম না, আল্লাহ যদি চায় তাহলে সেক্ষেত্রে ঠিক হওয়া কোনো ব্যাপার না। তো ওই ব্যান্ডেজ করে করে বাচ্চার পা রাখলেই ঠিক হয়ে যায়। আমি জানি না ওর ট্রিটমেন্ট কীভাবে হইতেছে, কিন্তু আমি যতদূর জানি যে বাচ্চাদের পা ব্যান্ডেজ করে দেয়। যেমন আমাদের হাত ভেঙে গেল বা আমাদের ধরেন একটা মিসপ্লেস হয়ে গেল, তখন আমাদের কি করে, আমাদেরকে তখন ব্যান্ডেজ করে দেয় না, হাতটা কিছু দিয়ে টানা দিয়ে দেয় বা ব্যান্ডেজ করে দেয়, ওই রকমই ওর পাটা। এখন ওকে কি ট্রিটমেন্ট করতেছে সেটা তো ওরা জানে, যেহেতু ওরা ঢাকা মেডিকেলে যাচ্ছে, ওরা ভালো বলতে পারবে যে কী ধরনের ট্রিটমেন্ট হচ্ছে। বাট আমি যতটুকু জানি সেটুকু আমি বললাম, যে এত কিছুর মানে এই ছোটোবেলায় যদি এইভাবে ট্রিটমেন্ট না করার পরে যদি ঠিক না হয়, তখন ওকে সার্জারিতে যেতে হবে পাটা ঠিক করার জন্য। এইবার আসি মিমের ঢাকা ছাড়ার প্রসঙ্গ নিয়ে। এই যে মিম দেখেন, সাদিয়া আসছে, লতা আসছে, মাসুদ আসছে, এদেরকে নিয়ে এই যে ঈদের শপিং করতেছে। তো যখন মিম গ্রামে চলে যাবে, তাহলে আপনাদের কাছে কি মনে হয় এই মিম ওরা কি নিউ মার্কেটে শপিং করা ছাড়া কয়দিন টিকতে পারবে বলেন? তাহলে তখন ওদেরকে ঢাকায় আসতে হবে। ঢাকায় এসে ওরা তখন কার বাসায় উঠবে? একজনই বাকি, সেটা হচ্ছে মিমের শ্বশুর বাড়ি, মানে বাবুর বাপের বাড়ি। তাহলে তখন কি হবে? তখন কি মিম সব ঠিকঠাক করে শুধুমাত্র শপিংয়ের জন্য নিজের শ্বশুরবাড়িতে উঠবে, নাকি অন্য কিছু? দর্শক, আমার কেন জানি মনে হচ্ছে যে তিশা আবার ঢাকায় ফিরে আসবে, হয় বাসা ভাড়া নিয়ে অথবা বাড়ি কিনে, ফ্ল্যাট কিনে, ঠিক আছে। আমরা অনেক আগে একটা রিউমার শুনছিলাম যে ও নাকি ফ্ল্যাট কিনছে ঢাকাতে, তিশা। এটা কিন্তু ওদের জন্য কোনো ব্যাপার না, ওদের জন্য বায় হাত কা খেল। মানে ওরা এত টাকা ইনকাম করে, যে পরিমাণে ভিউ আপনারা ওদেরকে প্রতিদিন দেন, আমার মনে হয় আপনারা সবাই গরিব, কিন্তু ওরা কিন্তু অনেক টাকা ইনকাম করে। তো ওদের জন্য ঢাকা শহরে একটা ফ্ল্যাট কিনা মানে কোনো ব্যাপারই না, দর্শক। তো এইটুকু আমি ধারণা করতেছি যে আসবে। আর আরেকটা জিনিস, আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে আমি একটা কথা বলে যাই, পরবর্তীতে এটা মিলিয়ে নেবেন। এই মিম খুব বেশি দিন গ্রামে টিকতে পারবে না, ঠিক আছে। এটুকু দেখেন যে ও তখন আবার ছটফট করবে যে খুব কষ্ট হয়ে যায় শপিং করা নিয়ে, ঢাকা থেকে আসা যাওয়া, মেয়ের স্কুল নিয়ে সমস্যা, এইখানে অনেক কিছু নাই, ট্রিটমেন্ট করার জন্য ডাক্তার ভালো নাই, ঢাকায় যাওয়া আসা করার লাগে বেশি কষ্ট হয়ে যাচ্ছে। এগুলো দেখবেন, হ্যাঁ, এগুলো আসবে আস্তে আস্তে, পার্ট বাই পার্ট। যে সিরিয়ালে যে কী বলে এটাকে, হিন্দি সিরিয়াল যেগুলো দেখায় না, পার্ট বাই পার্ট, ওরকমই হইতে থাকবে। হ্যাঁ, ওদের এটা থামবে না, কারণ এটা করেই ওদের ইনকাম হয়, ঠিক আছে। আর ওদের এরকম করা থেকে আমাদেরও খুব ভালো লাভ হয়, যে আমরাও একটা কিছু বলার জন্য পাই, তাই না? তো সবার জন্যই লাভবান, আপনাদের জন্যও ভালো, আপনারাও খুব আনন্দ পান যে ওরা ঢাকা শহর থেকে গ্রামে, গ্রাম থেকে ঢাকা, ঢাকা থেকে চিটং, চিটং থেকে